বালাইনাশকের যে পরিমাণ ব্যবহার হচ্ছে আমাদের দেশে, সেই ব্যবহারটা কিন্তু আপনার অন্য অন্য দেশের তুলনায় প্রতি হেক্টরে আমাদের দেশে অনেক কম। যেমন ধরুন আমেরিকা, জাপান, ফ্রান্স, এগুলো দেশে কিন্তু আপনার পার হেক্টরে ব্যবহার এগুলো সবগুলোই কিন্তু 7 কেজি, 10 কেজি, এমনকি 13 কেজি চায়নাতে পার হেক্টরে কীটনাশক ব্যবহার হচ্ছে। শুধু কীটনাশক না, বালাইনাশক। আর সেখানে কিন্তু আপনার ভারতের চেয়েও আমাদের দেশে অর্ধেক, এটা অনেক কম আছে। এর কারণ হলো যে এগুলোর যে আমাদের স্থানীয়ভাবে আমরা এটা উৎপাদন করতে পারিনি, এগুলো আমাদের বিদেশ থেকে আমদানি করে আনতে হচ্ছে। ফলে কিছু বালাইনাশকের মূল্য অনেক বেশি, কিছু বালাইনাশকের ব্যবহার কৃষকের ক্ষেত্রে যেটা যেমনটি হওয়া দরকার, এগুলোতে আরও উন্নয়ন করার সুযোগ আছে। তো বালাইনাশকের বাজার হলো আমাদের দেশে ধরেন প্রায় আমদানির যদি রিপোর্ট দেখেন এনবিআরে, এখানে ধরেন প্রায় 4,500 কোটি টাকার আপনার হলো বালাইনাশক আমদানি হয়েছে। তো আমদানি করা জিনিসটা আবার ধরেন এগুলোকে রিপ্যাকিং হয়েছে, আবার কিছু প্যাকিং অবস্থায় আসছে, সেটা কৃষক পর্যায়ে এটার বাজার হয়তো 7,500 কোটি টাকার মতো হবে। স্থানীয়ভাবে যারা উৎপাদন আমরা শুরু করেছি প্রায় 15-20 বছর আগে থেকে, তার মধ্যে মূল যেটা বানানো হইতো আগে দানা জাতীয় কীটনাশক কার্বোফুরান, এটা বিভিন্ন দেশে বন্ধ হয়েছে, আমাদের দেশেও বন্ধ হয়েছে। এখন নতুন করে আপনার অন্য অন্য যেগুলো কীটনাশক আছে, যেমন ডায়াজিনন আছে, তারপরে ধরুন আরও বিভিন্ন নিরাপদ পেস্টিসাইডকে নিরাপদ বলা যায় না, কিন্তু বলতে হয় হলো যেহেতু তার টক্সিসিটি, বিষাক্ততার মান দিয়েই পেস্টিসাইডকে 5 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো তুলনামূলকভাবে যেগুলো অনেক বেশি নিরাপদ, সেই ধরনের পেস্টিসাইড আমাদের দেশে বানানোর কাজ শুরু হয়ে গেছে, এবং এটার পরিমাণ ধরেন 5 থেকে 7 ভাগ হবে। এটার নানান রকমের অসুবিধার কারণে এটাকে সম্প্রসারিত হচ্ছে না। আমদানি নির্ভরশীলতা কমাতে হলে এটা সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার যখন মনে করবে এই জিনিসটা আমাদের দেশে উৎপাদন হওয়া দরকার, তখন এটা উৎপাদনের সাথে যেগুলো প্রতিবন্ধকতা আছে সেগুলো নিরসন করলে এখানে আমদানিটা অনেক বেশি বিনিয়োগ হবে এবং আমদানিটা আরও লাভজনক হবে। লাভজনক মানে কৃষকের জন্য লাভজনক হবে, সাশ্রয়ী মূল্যে হবে। এখন এখানে এমন কিছু বাধা বিপত্তি রয়ে গেছে যেগুলো আমাদের দেশের এই শিল্প বিকাশের সহায়ক নয়। ফলে আপনি দেখবেন যে আমাদের দেশের রেজিস্ট্রেশনভুক্ত আমদানিকারক কোম্পানির সংখ্যা প্রায় 1300, যেটা কিন্তু চায়না, যেখানে 140 কোটি মানুষ আছে, ওদের দেশে কিন্তু আপনার আমদানিকারক কিন্তু নাই, এবং এত ট্রেডারও নাই। 1700-র মতো কোম্পানি আছে চায়নাতে যারা ট্রেডিং করে। এই বাংলাদেশের মতো দেশে যদি 1300 হয় আর চায়নাতে যদি 1700 হয়, তাহলে বুঝতেই হবে যে এখানে একটা বিরাট রকমের অসঙ্গতি, অব্যবস্থাপনা সরকারি বেসরকারি প্রত্যেকের ক্ষেত্রে এটা ঘটে গেছে, যে কারণে এই জিনিসের এত মানুষ এটা আমদানি করার জন্য উঠে পড়ে লাগছে। এটা বুঝতে হবে। আমাদের ঔষধের ক্ষেত্রে আমদানিকারকের সংখ্যা হাতে গোনা কয়েকটা কোম্পানি, উৎপাদনকারী কোম্পানির সংখ্যা 200-র ওপরে। আর এখানে আমাদের উৎপাদনকারী কোম্পানির সংখ্যা হাতে গোনা কয়টা, আমদানিকারক 1300। তাহলে এই পরিসংখ্যানই বলে দেয় যে এখানে কিছু একটা করার ব্যত্যয় ঘটেছে, যেটাকে সংশোধন করা খুবই জরুরি। প্রথমত উৎপাদন যদি এখানে বাড়াতে হয়, যেটা আমি আপনাকে একটু আগে বললাম, তাহলে উৎপাদনকারীদের মূল সমস্যাটা কোথায় সেটা নিরসন করতে হবে। মূল সমস্যা হলো কি, ধরুন কাঁচামাল যারা আমদানি করে নিয়ে আসছে, আপনি এই কাঁচামাল আমদানিটা আপনি যে মূল্য যাচাই বাছাই করে আপনি যে নিয়ে আসবেন, এই প্রতিযোগিতামূলক বাজার থেকে এই পণ্য কেনার সুযোগ নাই। এটা সম্পূর্ণ প্রতিযোগিতা বিরোধী এবং বহুজাতিক কোম্পানিকে তুষ্ট করার জন্য একটা নীতি করা হয়েছে।
যে নীতির মধ্যে আপনার দেশীয় শিল্প বিকাশের কোনো সম্ভাবনা নাই। তাহলে বলবেন যে বহুজাতিক কোম্পানিকে কিভাবে সুবিধা দেওয়া হয়েছে? বহুজাতিক কোম্পানি যেমন তারা পৃথিবীর যে কোনো দেশ থেকে তারা মালামাল কিনতে পারে, আর দেশীয় কোম্পানি পৃথিবীর যে কোনো দেশ থেকে যে এক জায়গায় থেকে সস্তা পাইলো সেখান থেকে তারা ক্রয় করতে পারছে না, তাদেরকে নানা রকমের শর্ত লোকে দেওয়া হয়েছে। এগুলো আপনার এই শিল্প সমিতির সময় এটা পরিষ্কার করা সম্ভব না। এগুলো মন্ত্রণালয়ের ব্যক্তিরা, মন্ত্রণালয় না, সংশ্লিষ্ট ব্যক্তিরা সবাই অবগত আছে। এটা আইন হয়েছে 18 সালে। আসলে যেদিন আইন পাশ হয় ওই দিন থেকেই আপনার ওর সাথে আইনটা কার্যকরী হওয়ার কথা, কিন্তু আইনের আলোকে যে বিধি বিধান যেটা হবে, আজকে 18 সাল থেকে আজকে 24 সাল, এখন বিধি প্রণয়নের কাজ চলছে। হয়তো এই বিধি প্রণয়ন হবে, পাবলিক করা হবে, ক্যাবিনেটে যাবে, তারপর এটা অনুমোদন হবে। এটা কবে হবে আমরা জানি না। বর্তমান সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন, তারা এটার একটা সাময়িক সমাধান দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রকৃত সমাধান এটা হয় নাই। কারণ আপনি পেস্টিসাইড রেজিস্ট্রেশন হয় ব্র্যান্ড নেমে, একটা সুনির্দিষ্ট ব্র্যান্ডে। জেনেরিক এবং ব্র্যান্ড এটা হলো পেস্টিসাইড আমদানির মূল কাগজ। আপনার কাগজে জেনেরিক নেম আছে, ব্র্যান্ড নেম আছে, কিন্তু কাঁচামাল যেটা, কাঁচামালের তো কোনো ব্র্যান্ড হয় না, এটা কমোডিটির মতো। আপনি যখনই কাঁচামালকে যদি আপনি ব্র্যান্ডে আনেন তাহলে তো হলো না, এটা কাঁচামালকে উন্মুক্ত করে দিতে হবে। আপনি অনুসরণ করতে পারেন ভারত কি করতেছে, আপনি অনুসরণ করতে পারেন চায়না কি করতেছে, আপনি অনুসরণ করতে পারেন আমেরিকা কি করতেছে, জাপান কি করতেছে। আপনি যদি এগুলোকে অনুসরণ না করে আপনি যদি জাতীয় স্বার্থে যদি আপনি এমন ভুল দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি জাতীয় স্বার্থ দেখতেছেন, তাহলে তো এটা তো আপনার একটা ব্যবসা বান্ধব বা রাষ্ট্রের জন্য একটা ফলপ্রসূ এটা হইল না। দেখুন, সার এবং কীটনাশকে কৃষকের প্রায় 22% মতো খরচ হয়ে থাকে। এটা আমরা একটা গবেষণায় বের হয়ে আসছে। তো এটা কিন্তু অনেক টাকা। কিন্তু আপনি যদি এখানে তার যদি পেস্টিসাইড এবং ফার্টিলাইজারেই যদি আপনার 22% যায়, তারপরেও আপনার ফার্টিলাইজারে তো বিরাট ভর্তুকি দেওয়া আছে। এটা কিন্তু আপনাকে কমানোর সুযোগ আছে। ভর্তুকি দেওয়ার পরেও আমরা যদি এখানে আরও অন্য প্রযুক্তিগতভাবে অগ্রসর প্রযুক্তির পণ্য যদি আমরা এখানে আনার সুযোগ থাকে, তাহলে কিন্তু আপনার উৎপাদন ব্যবহারও কম হবে এবং উৎপাদন ব্যয়ও কমে যাবে, এবং প্রোডাকশন বাড়ায়ও আপনার উৎপাদন খরচ কমানো যায়। আমি মনে করি যে কৃষি যেহেতু এখনও আমাদের অর্থনীতির মেরুদণ্ড, এবং এখনও যেহেতু এখানে সর্বাধিক পরিমাণ মানুষ এখানে কাজ করে, প্রায় 45% শ্রম বাজারের মানুষ হলো কৃষিতে কাজ করে, এবং এই মানুষগুলো গরিব। এই গরিব মানুষের দারিদ্র্য বিমোচনই বাজেটের অন্তর্নিহিত ভাবনা। সমস্ত বাজেটেই আপনার এর অন্তর্নিহিত একটা ভাবনা থাকে, সেটা হলো কি, দারিদ্র্য বিমোচন এবং অর্থনীতি পুনরুদ্ধার, অর্থনীতিতে প্রবৃদ্ধি আনা। তাহলে এই গরিব মানুষগুলোর যদি আপনি কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে চান, তাহলে কৃষিভিত্তিক শিল্পায়নে জোয়ার সৃষ্টি করতে হবে, যাতে এখানে বিনিয়োগ হয়, সরকারি, বেসরকারি এবং ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট কৃষিক্ষেত্রে যাতে হতে পারে, সেটা এই বাজেটে থাকা উচিত।